আচ্ছা, আমাদের এনপিভি কি ছিল যে এনপিভি তে কোন তিনটা জিনিস অবশ্যই লাগবে? আমাদের এনপিভি করার জন্য এনপিভির অঙ্ক ক্যাশ ফ্লো বা প্রাথমিক নগদ বিনিয়োগ প্রবাহ লাগবে, হুম বিনিয়োগ লাগবে যেটা CF0, আর লাগবে কি মূলধন ব্যয়, সুযোগ ব্যয় বা সুদের হার যেটা আই। এই তিনটা জিনিস লাগবে: নগদ আন্তঃপ্রবাহ, বিনিয়োগ, সুদের হার। ওকে, তো এগুলোর উপর বেস করে আমরা এই অঙ্কটা করছিলাম। এখন উদ্দীপকে আমাকে কি কি দিতে পারে? উদ্দীপকে আমাকে অনেক সময় নগদ প্রবাহ দিয়ে দিতে পারে, আবার নাও দিতে পারে। সেক্ষেত্রে কি কি থাকতে পারে? আগের মতোই যে পেব্যাকের বা গড় মুনাফার মতো আমাকে কোশ্চেনে উদ্দীপকে নিট মুনাফা বা কর পরবর্তী নিট মুনাফা দিতে পারে, বা কর পূর্ববর্তী নিট মুনাফা দিতে পারে, বা অবচয় কর পূর্ববর্তী নিট মুনাফা থাকতে পারে। নগদ প্রবাহ, কর পরবর্তী নগদ প্রবাহ, বা কর পূর্ববর্তী নগদ প্রবাহ, অবচয় কর পূর্ববর্তী নগদ প্রবাহ, এই 8টা জিনিস দিতে পারে। এর মধ্যে এটাকে আমরা টোটালি 4টা ভাগে ভাগ করতে পারি। এক হলো নিট মুনাফা আর কর পরবর্তী নিট মুনাফা, এই দুইটা হলো সেম। আমি আগেও বলছি যে কর পরবর্তী এই শব্দটা থাকলে কোশ্চেন আমরা এটা কেটে দিতে পারি, কর পরবর্তী শব্দটা। তো কর পরবর্তী যদি কেটে দিই তাহলে বাকি থাকে কি নিট মুনাফা। তার মানে নিট মুনাফা আর কর পরবর্তী নিট মুনাফা সেম, এই দুইটা থাকলে একভাবে অঙ্কটা করব। কর পূর্ববর্তী নিট মুনাফা থাকলে একভাবে করব। নগদ প্রবাহ দিয়ে দিলে বা কর পরবর্তী সেম আগের মতো কর পরবর্তী কেটে দিই, তাহলে থাকে কি নগদ প্রবাহ। তো নগদ প্রবাহ বা কর পরবর্তী নগদ প্রবাহ থাকলে একভাবে করব। আর কর পূর্ববর্তী নগদ প্রবাহ, অবচয় কর পূর্ববর্তী নগদ প্রবাহ, অবচয় কর পূর্ববর্তী নিট মুনাফা, এই তিনটা আবার এক কথা। তো এই 4 ধরনের অঙ্ক হইতে পারে। এখন কোন ক্ষেত্রে কিভাবে কি করব? আমাদের যদি শুধু নগদ প্রবাহ দিয়ে দেয় বা কর পরবর্তী নগদ প্রবাহ, শুধু নগদ প্রবাহ বা কর পরবর্তী নগদ প্রবাহ থাকলে কি করব? ওই যে নর্মাল সূত্রটা করে অ্যান্সারটা করে ফেলবো, এনপিপির যে সূত্রটা, CF1 ডিভাইডেড বাই 1 প্লাস I টু দি পাওয়ার 1, CF2 ডিভাইডেড বাই 1 প্লাস I টু দি পাওয়ার 2, CF3 ডিভাইডেড বাই 1 প্লাস I টু দি পাওয়ার 3, এভাবে যতগুলা ক্যাশ ফ্লো থাকবে আন্তঃপ্রবাহ সবগুলাকে সুদের হার দিয়ে ভাগ দিব, আর বছর অনুযায়ী বছর 4 বছর বা 4, 5 বছরে 5, 6 বছরে 6, আর এর থেকে মাইনাস করবো বিনিয়োগটা। ওকে, এটা কখন? যখন শুধু নগদ প্রবাহ থাকবে। আর এরপর যদি কর পরবর্তী নিট মুনাফা বা শুধু নিট মুনাফা থাকে, দেখো আমার কোশ্চেন লাগবে কি নগদ প্রবাহ, নগদ প্রবাহ দিয়ে দিলে আমি সরাসরি সূত্র করে করে ফেলতে পারবো। কিন্তু যখন নিট মুনাফা দেওয়া থাকবে তখন তো আর নগদ প্রবাহ নাই, নিট মুনাফা দেওয়া আছে। এখন কি এই নিট মুনাফা থেকে নগদ প্রবাহ বের করে নেওয়া লাগবে। নিট মুনাফা থেকে নগদ প্রবাহ কিভাবে বের করতে পারি? নিট মুনাফার সাথে অবচয় আর ভগ্নাবশেষ মূল্য যোগ করব। নিট মুনাফার সাথে অবচয় আর ভগ্নাবশেষ মূল্য যোগ করব, তাহলে নগদ প্রবাহ বের হয়ে যাবে। ওকে, নিট মুনাফার সাথে কি ওকে করব? অবচয় আর ভগ্নাবশেষ মূল্য যোগ করব, তাহলে নগদ প্রবাহ বের হয়ে যাবে। আর যদি কর পূর্ববর্তী নিট মুনাফা দিয়ে দেয়, কর পূর্ববর্তী নিট মুনাফা, তাহলে ফার্স্টে কর পূর্ববর্তী নিট মুনাফা থেকে করটা বাদ দিব। কর বাদ দিলে নিট মুনাফা পেয়ে যাব। আর ওই নিট মুনাফার সাথে অবচয় আর ভগ্নাবশেষ মূল্য যোগ করবো সেম আগের মতো। যে দেখো নিট মুনাফা যখন পেয়ে গেছি তার সাথে অবচয় আর ভগ্নাবশেষ মূল্য যোগ করছি, নগদ প্রবাহ পেয়ে গেছি। তো এখানে কর পূর্ববর্তী নিট মুনাফা ছিল, করটা বাদ দিছি, নিট মুনাফা পেয়ে গেছি। নিট মুনাফার সাথে অবচয় আর ভগ্নাবশেষ মূল্য যোগ করব। ভগ্নাবশেষ মূল্য যোগ হয় কি শুধুমাত্র লাস্ট বছরে, শেষ বছরে। আর আমার কয়টা থাকতে পারে? 4টা। এক হলো শুধু নগদ প্রবাহ, আরেকটা হলো নিট মুনাফা, কর পূর্ব নিট মুনাফা, আরেকটা হলো অবচয় ও কর পূর্ব নিট মুনাফা। এই অবচয় ও কর পূর্ব নিট মুনাফার আরেকটা নাম হলো অবচয় ও কর পূর্ব নগদ প্রবাহ বা কর পূর্ব নগদ প্রবাহ। হুম, তো অবচয় ও কর পূর্ব নিট মুনাফা থাকলে কি করব? ফার্স্টে অবচয় বাদ দিব।
অবচয় বাদ দিলে কর পূর্ব নিট মুনাফা পাবো, সেখান থেকে কর বাদ দিব, কর বাদ দিলে নিট মুনাফা পাবো। আর যখন নিট মুনাফা পেয়ে যাবো তারপর আমার লাগবে কি, নগদ প্রবাহ। নিট মুনাফার সাথে কি অবচয় আর ভগ্নাংশের মূল্য যোগ করলে নগদ প্রবাহ পাওয়া যায়। ক্লিয়ার? তো এই চারটা রকমই থাকতে পারে কোশ্চেনে, এই চারটা জিনিস আমাকে দেওয়া থাকতে পারে। এক হলো নগদ প্রবাহ, নগদ প্রবাহ থাকলে সরাসরি সূত্র করে অঙ্ক করব। আর থাকতে পারে কি নিট মুনাফা, নিট মুনাফা থাকলে নিট মুনাফার সাথে অবচয় ও ভগ্নাংশের মূল্য যোগ করে নগদ প্রবাহ পাবো, নগদ প্রবাহ পাওয়ার পর এই সূত্রটা করব। নগদ প্রবাহ পাওয়ার পর এই এনপিভি সূত্র বসে মান বের করে ফেলবো। আর থাকতে পারে কি কর পূর্ব নিট মুনাফা, কর পূর্ব নিট মুনাফা থাকলে কর বাদ দিয়ে নিট মুনাফা পাবো, অবচয় ভগ্নাংশের মূল্য যোগ করে নগদ প্রবাহ পাবো, তারপর নগদ প্রবাহের সূত্র করে অঙ্ক করে ফেলবো। আর অবচয় কর পূর্ব থাকলে অবচয় বাদ দিয়ে কর পূর্ব নিট মুনাফা, কর বাদ দিয়ে নিট মুনাফা, তার সাথে অবচয় ভগ্নাংশের মূল্য যোগ। কে এখন এই অঙ্কটা আমরা তাদের ঘ নাম্বারে দেখো কি বলছে, প্রকল্প দুইটির এনপিভি নির্ণয় করে বিহন লিমিটেডকে প্রকল্পের গ্রহণযোগ্যতার ব্যাপারে পরামর্শ দাও। ঘ নাম্বারে আমাদের এনপিভি বের করতে বলছেন। উদ্দীপকে কি দেওয়া আছে, বিহন লিমিটেডের দুইটি বিনিয়োগ প্রস্তাব আছে, প্রতিটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ হবে 50,000 টাকা, প্রতিটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 50,000 টাকা। প্রতিষ্ঠানটির সুযোগ ব্যয় হলো 10% সুদের হার। প্রকল্প দুইটির নগদ বার্ষিক আন্তঃপ্রবাহ, নগদ বার্ষিক আন্তঃপ্রবাহ নিম্নে দেওয়া হলো। 4 বছরের নগদ বার্ষিক আন্তঃপ্রবাহ দেওয়া আছে। এখন বলতো এই চারটা কেসের কোন কেস এটা অঙ্কটা? কর পরবর্তী নিট মুনাফা। কর পরবর্তী নিট মুনাফা, হ্যাঁ। কোশ্চেনে কি কর পরবর্তী নিট মুনাফা দেওয়া আছে উদ্দীপকে? না, এখানে তো নগদ বার্ষিক আন্তঃপ্রবাহ নেই। হ্যাঁ, নগদ বার্ষিক আন্তঃপ্রবাহ, তাহলে কোনটা? যে নগদ প্রবাহ, কর পরবর্তী নগদ প্রবাহ। হ্যাঁ, এইটা নগদ প্রবাহ আমার লাগবে এনপিভি করার জন্য। নগদ প্রবাহ কোশ্চেনে সরাসরি নগদ প্রবাহ দিয়ে দিচ্ছে। এই যে নগদ বার্ষিক আন্তঃপ্রবাহ মানেই তো নগদ প্রবাহ, কোশ্চেনে আমাকে নগদ প্রবাহ দিয়ে দিছে সরাসরি। তাহলে কি আমি জাস্ট এই সূত্রটা দিয়ে বসায় অঙ্কটা করে ফেলবো, তাই না? আমাকে তো নগদ প্রবাহ বের করতে হবে না। নগদ প্রবাহ কোশ্চেনে উদ্দীপকে দেওয়াই আছে। নগদ প্রবাহ দেওয়া না থাকলে এই তিনটার যে কোনো একটা হয়তো, সেক্ষেত্রে নগদ প্রবাহ বের করে নিতাম। তো নগদ প্রবাহ যেহেতু দেওয়া আছে, আমি কি করব, যা সূত্রটা বসে অঙ্কটা করে ফেলবো। বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, ফার্স্টে কোনটা করি, প্রকল্প কম। প্রকল্প কম, এনপিভি সমান সমান CF1 ডিভাইডেড বাই 1 প্লাস K টু দি পাওয়ার 1। কারণ CF1 কত, প্রকল্প কয়ের 30,000 টাকা। এই যে বার্ষিক নগদ প্রবাহ বলে দিতে, ক্যাশ ফ্লো নগদ প্রবাহ 30,000 ডিভাইডেড বাই 1 প্লাস K হলো সুদের হার 10%, 0.1 টু দা পাওয়ার 1। টু দি পাওয়ার 1 কেন এটা বলতে পারো তো? এই কারণ কারণ দেখো সিএফ কি, ক্যাশ ফ্লো কি এক, এই জন্য পাওয়ারও এক। প্রথম বছরের ক্যাশ ফ্লো 30,000 টাকা কি প্রথম বছরের ক্যাশ ফ্লো, মানে প্রথম বছরে আমরা নগদ আন্তঃপ্রবাহ বা নগদ টাকা পাইছি 30,000 টাকা 1 নাম্বার বছরে, এই জন্য পাওয়ারও হলো এক, ক্যাশ ফ্লোটাও 1 নাম্বার বছরের, পাওয়ারও এক। এরপরে কি
নগদ প্রবাহ হলো 20,000 টাকা, এটা কি 2 নাম্বার বছরের। তো এবার পাওয়ার হবে কি 2, 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 2। টু দি পাওয়ার 2, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওই যে এটা ইন্টু হয়ে গেছে, 20,000 ইন্টু 1 + 0.1 টু দি পাওয়ার 2। হ্যাঁ, এই ভাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, গুড। আচ্ছা, এরপর কি 3 নাম্বার বছরের নগদ প্রবাহ হলো 20,000, তাহলে লিখলাম 20,000 ভাগ চিহ্ন ফার্স্ট ব্র্যাকেট সূত্রের 1/1 যোগ সুদের হার হলো 10%, তাহলে 0.1 ব্র্যাকেট ক্লোজ। এবার কি হবে টু দি পাওয়ার 3 নাম্বার বছরের যেহেতু নগদ প্রবাহ তাহলে 3, তারপর আবার যোগ চিহ্ন। এবার 4 নাম্বার বছরের নগদ প্রবাহ হলো 10,000 ভাগ চিহ্ন ফার্স্ট ব্র্যাকেট সূত্রের 1/1 সুদের হার 10% দেখে 0.1 টু দি পাওয়ার 4 নাম্বার বছরে তাহলে 4 মাইনাস ক্যাশ ফ্লো CF0। CF0 কি বিনিয়োগ, বিনিয়োগ কত 50,000 টাকা। প্রতি বছর মানে প্রতিটি প্রকল্পে বলছে না, তাহলে 25 হবে না? আচ্ছা, কি বলছে, প্রতিটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ হবে 50,000 টাকা। প্রতিটি মানে প্রকল্পে দুইটাতেই 50-50? প্রত্যেকটাতেই 50-50, দুইটা মিলাইয়া বলে নাই কিন্তু 50,000 যে দুইটি ও প্রকল্পের প্রাথমিক আচ্ছা। বিনিয়োগ 50,000, বলছে প্রতিটি, মানে প্রত্যেকটারই 50,000 টাকা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, ক্যালকুলেটরে করে ফেলবো যোগ বিয়োগটা, যোগ বিয়োগ গুণ ভাগ, পুরোটা একসাথে করব না আলাদা আলাদা করে করব? ক্যালকুলেটর দেখতেছো? হ্যাঁ হুম। আমি পুরোটা একসাথেই করলাম, তোমার যদি মানে সমস্যা হয় ক্যালকুলেটর করতে একসাথে তুমি ভেঙে ভেঙে করো। ওকে, অসুবিধা নেই। আচ্ছা, ফার্স্টে কি 30,000 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1.1 টু দি পাওয়ার 1 প্লাস তারপর করি 30,000 ডিভাইডেড বাই 1.1 টু দি পাওয়ার 1 যোগ 20,000 ডিভাইডেড বাই 1.1 টু দি পাওয়ার 2 যোগ 20,000 ডিভাইডেড বাই 1.1 টু দি পাওয়ার 3 যোগ 10,000 ডিভাইডেড বাই 1.1 টু দি পাওয়ার 4 মাইনাস 50,000। আচ্ছা, পুরোটা করে আসছে 15,658, 15,658। ওকে, তুমি করছো ক্যালকুলেটরে, মিলছে? ওকে। আচ্ছা, আমাদের তাহলে ক প্রকল্পের করা শেষ। আমাদের কোশ্চেনে চাইছে কি প্রকল্প দুইটির এনপিভি নির্ণয় করো, মানে দুইটারই প্রকল্প কয়ের করতে এবার ক্ষয়েরও করতে হবে। তাহলে এখন আমরা প্রকল্প ক্ষয়ের এনপিভি করি। প্রকল্প খ এনপিভি সূত্র লিখবো না। তো প্রথম বছরে এনপি ক্যাশ ফ্লো কত 20,000, তাহলে CF1 হলো 20,000, 20,000 ডিভাইডেড বাই
1 প্লাস 0.1, 0.1 হলো এই যে সুদের হার 10%, এইটা ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার, যেহেতু এটা 1 নাম্বার বছর তাহলে পাওয়ারও হবে কি 1। ওকে, তারপর দ্বিতীয় বছর এনপিভি কত 20,000, 20,000 ডিভাইডেড বাই 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 2, 2 নাম্বার বছরের জন্য 2, আবার 3 নাম্বার বছরের জন্য এবারও তো ওই 20,000 টাকাই, তাহলে 20,000 ডিভাইডেড বাই 1 প্লাস 1 টু দি পাওয়ার 3, 3 নাম্বার বছরের জন্য, প্লাস 4 নাম্বার বছরের জন্য টু দি পাওয়ার 4, আর পুরোটা থেকে মাইনাস হবে বিনিয়োগ কত 50,000 টাকা। শেষ। এবার আমরা ক্যালকুলেটরে একবারেও করতে পারি, ভাগ করেও করতে পারি, আমি একবারই করতেছি। কিভাবে করব? প্রথম বছর এনপিভি হলো 20,000 ডিভাইডেড বাই 1.1 টু দি পাওয়ার 1 প্লাস 20,000 ডিভাইডেড বাই 1.1 টু দি পাওয়ার 2 প্লাস 20,000 ডিভাইডেড বাই 1.1 টু দি পাওয়ার 3 প্লাস 20,000 ডিভাইডেড বাই 1.1 টু দ্য পাওয়ার 4, এখান থেকে মাইনাস হবে 50,000, তো আসে 13,397। তুমি করছো? না, সেকেন্ড প্রকল্পটা এখনো করিনি। আচ্ছা, তো আমরা প্রকল্প কয়ের এনপিভি পেয়ে গেলাম, প্রকল্প ক্ষয়ের এনপিভি পেয়ে গেলাম। আমাদের কোশ্চেনে বলছে কি প্রকল্প দুইটির এনপিভি নির্ণয় করে, তো নির্ণয় হয়ে গেছে। বিহন লিমিটেডকে প্রকল্পের গ্রহণযোগ্যতার ব্যাপারে পরামর্শ দাও। প্রকল্পের গ্রহণযোগ্যতার ব্যাপারে পরামর্শ দাও, এখানে কিন্তু দেখো কোশ্চেনে বলে নাই কোন প্রকল্পটি বেছে নিবে বা কোন প্রকল্পটি বেছে নেওয়া লাভজনক হবে। আমার কাছে জানতে চাইছি কি প্রকল্পের গ্রহণযোগ্যতার ব্যাপারে পরামর্শ দাও। ক প্রকল্পের গ্রহণযোগ্যতা আর খ প্রকল্পের গ্রহণযোগ্যতা, দুইটারই গ্রহণযোগ্যতার ব্যাপারে পরামর্শ দিতে বলছেন। তো আমরা কিভাবে লিখবো? ওদিন বলছিলাম, বলতে পারবা? ক প্রকল্পের ক প্রকল্পটা হচ্ছে গিয়ে গ্রহণযোগ্য। না, এখানে দুইটা প্রকল্পই গ্রহণযোগ্য বলে নাই, কিন্তু ও হ্যাঁ, দুইটার মধ্যে দুইটাই একটা গ্রহণযোগ্য। বেছে নিব সেটা তো আর জানতে চাই নাই যে কোন প্রকল্পটি গ্রহণযোগ্য, সেটা কিন্তু বলে নাই কোন প্রকল্পটি গ্রহণযোগ্য, বলছে কি বিহন লিমিটেড কে প্রকল্পের গ্রহণযোগ্যতার ব্যাপারে পরামর্শ দাও। দুইটা প্রকল্পেরই গ্রহণযোগ্যতার ব্যাপারে পরামর্শ দিতে বলছে। তো ক প্রকল্প গ্রহণযোগ্য, খ প্রকল্প গ্রহণযোগ্য। কেন গ্রহণযোগ্য? কারণ কারণ দুইটারই দুইটাই প্লাস্টিক। এনপিভি প্লাস ফিগার মানে ধনাত্মক আসছে। যেহেতু এনপিভি পজিটিভ ধনাত্মক, তাই দুইটা প্রকল্পই গ্রহণ করা যাবে। আর যদি দুইটার মধ্যে একটা বেছে নিতে পারতো তখন আমরা বলতাম যে ক প্রকল্প বেছে নিবে, কারণ ক প্রকল্পের এনপিভি বেশি। ওকে, হ্যাঁ। আচ্ছা, এরপরে এই কোশ্চেনটা করতে পারবা? বলছে কি স্কয়ার কোম্পানির নিট বিনিয়োগের জন্য 1,60,000 টাকা রয়েছে। বিনিয়োগের জন্য স্কয়ারের কাছে 1,60,000 টাকা আছে, টোটাল 1,60,000। কোম্পানির বিনিয়োগের জন্য নিম্নোক্ত দুইটি প্রকল্প বিবেচনা করছেন। এ বি, প্রাথমিক বিনিয়োগ 75,000 মানে 1,50,000। কর পরবর্তী মুনাফা, কর পরবর্তী মুনাফা দেখো নগদ প্রবাহ দেওয়া নাই, কিন্তু এনপিভি করতে গেলে নগদ প্রবাহ লাগবে, কিন্তু কোশ্চেনে কি নগদ প্রবাহ নাই, আছে কি কর পরবর্তী মুনাফা। কর পরবর্তী মুনাফা, আমি বলছিলাম যে কর পরবর্তী থাকলে এই শব্দটা কেটে দিলেও হয়, কর পরবর্তী কেটে দিলে থাকে কি শুধু মুনাফা, তার মানে আমার কাছে নিট মুনাফা দেওয়া আছে। তো নিট মুনাফা দেওয়া থাকলে আমাকে কি করতে হবে, প্রথমেই নগদ এই নিট মুনাফা থেকে নগদ প্রবাহ বের করে নিতে হবে। আর মূলধন ব্যয় 10% সেটাও দেওয়া আছে। বিনিয়োগ পাইছি
সুদের হার পাইছি কিন্তু নগদ প্রবাহ পাই নাই। আমার তিনটা জিনিস লাগবে এনপিভি করতে: বিনিয়োগ, সুদের হার আর নগদ প্রবাহ। বিনিয়োগ পাইছি, সুদের হার পাইছি, নগদ প্রবাহ পাই নাই। কিন্তু নগদ প্রবাহের পরবর্তীতে কি পাইছি? মুনাফা পাইছি। এই মুনাফা থেকে কি করতে হবে? নগদ প্রবাহ বের করে নিতে হবে। করতে পারবা? হ্যাঁ, পারবো। আচ্ছা, তাহলে চেষ্টা করো। এই যে ঘ নাম্বার কোশ্চেনটা, নিট বর্তমান মূল্যের ভিত্তিতে স্কয়ার কোম্পানির বিনিয়োগ সিদ্ধান্ত সুপারিশ করো। আচ্ছা, আমাদের কি বলছে কোশ্চেনে? নিট বর্তমান মূল্যের ভিত্তিতে স্কয়ার কোম্পানির বিনিয়োগ সিদ্ধান্ত সুপারিশ করো। নিট বর্তমান মূল্য মানে এনপিভি। এনপিভি করার জন্য আমার লাগবে প্রাথমিক বিনিয়োগ, সুদের হার দুইটাই আছে, আর লাগবে নগদ প্রবাহ। কিন্তু নগদ প্রবাহ নাই, আছে কি? কর পরবর্তী মুনাফা। তো এই কর পরবর্তী মুনাফা থেকে আমাকে নগদ প্রবাহ বের করে নিতে হবে। প্রথমেই আমি করি প্রকল্প এম। সো আমাকে কর পরবর্তী মুনাফা দিয়ে দিছে। কর পরবর্তী মুনাফা মানেই হলো নিট মুনাফা। ওই কর পরবর্তী শব্দটা কেটে দিলেও হয়। মুনাফা, নিট মুনাফা দেওয়া আছে। 5 বছর তো আর লাগবে না আমার। আমার লাগবে হলো 3 বছর। 3টা বছর আছে। আচ্ছা, প্রথম বছরে নিট মুনাফা দেওয়া আছে কত? প্রকল্প এর 18,000 টাকা। দ্বিতীয় বছরে দেওয়া আছে 12,000 টাকা। তৃতীয় বছরে দেওয়া আছে 10,000 টাকা। এই নিট মুনাফার সাথে আমরা কি করব? অবচয় যোগ করব। এখন উদ্দীপকে কি অবচয় দেওয়া আছে? না, উদ্দীপকে অবচয় দেওয়া নাই। অবচয় দেওয়া নাই, তাহলে আমাকে করতে হবে কি? অবচয় বের করে নিতে হবে। অবচয় বের করব কিভাবে? বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল, এই সূত্র দিয়ে। তো বিনিয়োগ কত? প্রকল্প এতে 75,000 টাকা। মাইনাস ভগ্নাবশেষ মূল্য কোথাও আছে? না, দেখতেছি না, শূন্য। ডিভাইডেড বাই আয়ুষ্কাল কত বছর? 3 বছর। তাহলে অবচয় কত আসে? 25,000 টাকা। আয়ুষ্মান আছে 25,000। হ্যাঁ, 25,000। তাহলে 3টা বছরই অবচয় লিখে দিব। 25,000, 25,000, 25,000। এরপর ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য যোগ হয় কোন বছরে? লাস্ট বছরে। একেবারে লাস্ট বছরে। এখানে 3 নাম্বার বছর হলো শেষ বছর, 3 নাম্বার বছর। এখন ভগ্নাবশেষ মূল্য কত আছে এই প্রকল্পের? দেওয়া দেওয়া নাই, নাই। তাহলে শূন্য। এবার আমরা এই নিট মুনাফার সাথে অবচয় আর ভগ্নাবশেষ মূল্য যোগ করে দিলেই নগদ প্রবাহ পেয়ে যাব। কত হয়? 18,000 আর 25,000 যোগ করলে 43,000। ঠিক আছে? তারপরটা 37,000 আর লাস্টেরটা তারপর 35,000। 35,000। তো আমি নগদ প্রবাহ পেয়ে গেলাম। এখন যেহেতু আমার তিনটা জিনিস লাগবে এনপিভি করতে: নগদ প্রবাহ, প্রাথমিক বিনিয়োগ, সুদের হার, তিনটাই আমি পেয়ে গেছি। তাহলে কি এখন এনপিভির সূত্র করে ফেলবো। এনপিভি এনপিভি সমান সমান এনপিভি সমান সমান কি? ক্যাশ ফ্লো ওয়ান। 1 নাম্বার বছরের নগদ প্রবাহ কত? 43,000 টাকা বের করছি, সিএফ ওয়ান 43,000, ডিভাইডেড বাই 1 + আই। আই সুদের হার কত? মূলধন ব্যয় 10%, তাহলে 0.1 টু দি পাওয়ার। কত হবে বলো? টু দি পাওয়ার 1। 1। কেন 1 হইছে? কারণ প্রথম ক্লাস ফ্লো এর জন্য। হ্যাঁ, এটা প্রথম বছরের নগদ প্রবাহ। এই যে 43,000 টাকা আমরা প্রথম হ্যাঁ। বছরের নগদ প্রবাহ বের করছি, এই জন্য 1 হইছে। যোগ তারপরের বছরের নগদ প্রবাহ কত? 37,000। 37,000 ডিভাইডেড বাই 1 + 0.1, যেহেতু 10% সুদের হার, এই জন্য 0.1 টু দ্য পাওয়ার। পাওয়ার এবার কত হবে? 2 হবে। 2। হ্যাঁ, যেহেতু এটা 2 নাম্বার বছরের নগদ প্রবাহ, এই জন্য পাওয়ার হয়েছে 2। যোগ 3 নাম্বার বছরের নগদ প্রবাহ 35,000, ডিভাইডেড বাই 1 + 0.1 টু দি পাওয়ার 3। আর মাইনাস হবে বিনিয়োগ 75,000 টাকা। সিএফ ওয়ান
divided by 1 plus I to the power 1 plus CF2 divided by 1 plus I to the power 2 plus CF3 divided by 1 plus I to the power 3 minus CF0। এখন আমরা ক্যালকুলেটরে করে অ্যান্সারটা বের করে ফেলবো। তো ফার্স্টে কি 43,000 টাকা। একটু বড় করে দিই। 43,000 divided by 1.1 to the power 1 plus 37,000 divided by 1.1 to the power 2 plus 35,000 divided by 1.1 to the power 3 আর এখান থেকে মাইনাস হবে 75,000, তাহলে হয় 20,965। তোমার কি সেম আসছে 20,965? না, আমার তো হ্যাঁ 20,965, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, 20,965। তাহলে আমাদের প্রকল্প এ শেষ। এবার করতে হবে কি প্রকল্প বি। প্রকল্প বি, প্রকল্প বি এর কি কি দেওয়া আছে? প্রাথমিক বিনিয়োগ আছে, সুদের হার আছে, কর পরবর্তী মুনাফা আছে, মানে নগদ প্রবাহ নাই। নগদ প্রবাহ যেহেতু নাই, আমাকে কি করতে হবে? আবারও নগদ প্রবাহ বের করে নিতে হবে। তো আগের মতোই নগদ প্রবাহ বের করব। নিট মুনাফা কত কত দেওয়া আছে প্রকল্প বি এর? 20,000, 15,000, 8,000। এবার প্রকল্প বি এর অবচয় দেওয়া আছে কোথাও? না, দেওয়া নাই। তাহলে অবচয় বের করে নিতে হবে। অবচয় বের করব কিভাবে? বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। এখন দেখো, প্রকল্প এ এর বিনিয়োগ 75, প্রকল্প বি এর বিনিয়োগ 75। প্রকল্প এ এরও ভগ্নাবশেষ মূল্য নাই, প্রকল্প বি এরও ভগ্নাবশেষ মূল্য নাই। প্রকল্প এ এরও হ্যাঁ, তাহলে আয়ুষ্কাল সেম 3 হবে। বছর, প্রকল্প বি এরও আয়ুষ্কাল 3 বছর। তাহলে অবচয় কি? দুইটা প্রকল্পের সেমই হবে। হুম, যেহেতু বিনিয়োগ সেম, ভগ্নাবশেষ মূল্য সেম, আয়ুষ্কাল সেম, তাহলে দুইটার অবচয় কি হবে? সেম হবে। তাহলে অবচয় প্রকল্প এ এরও ছিল 25,000, প্রকল্প বি এরও হলো 25,000। আর ভগ্নাবশেষ মূল্য নাই, প্রকল্প এ এরও 0, প্রকল্প বি এরও 0। এবার যোগ করে নগদ প্রবাহ বের করি। প্রথম বছর 45,000, দ্বিতীয় বছর 40,000, তৃতীয় বছর 33,000। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার যেহেতু নগদ প্রবাহ পেয়ে গেছি, এবার কি করব? এনপিভি করে ফেলতে পারবো। এনপিভি, এনপিভি সমান সমান প্রথম বছরের নগদ প্রবাহ 45,000, 45,000 ডিভাইডেড বাই 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 1। যেহেতু এটা প্রথম বছরের নগদ প্রবাহ, এই জন্য পাওয়ারও হবে কি 1। এরপর যোগ 45,000 এর পরের বছর, দ্বিতীয় বছর হলো 40,000 ডিভাইডেড বাই 1.1 টু দি পাওয়ার 2, যেহেতু 2 নাম্বার বছর, প্লাস 3 নাম্বার বছর নগদ প্রবাহ কত? 33,000। 33,000 ডিভাইডেড বাই 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 3। আর এইখান থেকে মাইনাস হবে বিনিয়োগ 75,000।
এবার যোগ বিয়োগ করি। ফার্স্টে হলো 45,000 ডিভাইডেড বাই 1.1 টু দি পাওয়ার 1 যোগ 40,000 ডিভাইডেড বাই 1.1 টু দি পাওয়ার 2 যোগ 33,000 ডিভাইডেড বাই 1.1 টু দি পাওয়ার 3 আর মাইনাস হবে এখান থেকে 75,000 আসে সমান সমান 23,760। তোমরা সেম হ্যাঁ আসছে? হয়েছে। হ্যাঁ 23,760 23,760। তো আমরা দুইটা প্রকল্পেরই এনপিভি পেয়ে গেলাম। এবার আমার কোশ্চেনে বলছে কি, নিট বর্তমান মূল্যের ভিত্তিতে স্কয়ার কোম্পানির বিনিয়োগ সিদ্ধান্ত সুপারিশ করো। আচ্ছা সুপারিশ করো তো কি লিখবা? প্রকল্প দুইটাতেই সুপারিশ করতে পারবো। হ্যাঁ দুইটাতেই বিনিয়োগ করতে পারবে। আমরা লিখবো যে প্রকল্প এ ও প্রকল্প বি তে বিনিয়োগের জন্য প্রয়োজন 75,000 যোগ 75,000 সমান সমান 1,50,000 টাকা। স্কয়ার কোম্পানির বিনিয়োগের জন্য 1,60,000 টাকা রয়েছে। অতএব স্কয়ার কোম্পানি এ ও বি উভয়ই বিনিয়োগ করতে পারবে। এখন এ প্রকল্পের এনপিভি ধনাত্মক এবং বি প্রকল্পের এনপিভি ধনাত্মক হলে, ধনাত্মক হওয়ায় উভয় প্রকল্পই গ্রহণযোগ্য এবং উভয় প্রকল্পতেই স্কয়ার কোম্পানি লিমিটেড বিনিয়োগ করবে। ঠিক হ্যাঁ আছে? আচ্ছা ওকে। আচ্ছা তাহলে আমাদের নেক্সট ক্লাসে এসডব্লিউ থাকবে, এই অঙ্কটা স্ক্রিনশট নিয়ে নাও। নিছো? হ্যাঁ নিয়েছি। আর থাকবে আরেকটা অঙ্ক, এই অঙ্কটা। ঘ নাম্বার, নিট বর্তমান মূল্যের ভিত্তিতে ওকে রেনেটা নিয়ে কোম্পানির নিয়েছি। বিনিয়োগ সিদ্ধান্ত সুপারিশ করো। ওকে। আর এইটাতে দেখো বলে দিচ্ছে উদ্দীপক, এখানে কিন্তু কোশ্চেনে বলে নাই কোন কিসের ভিত্তিতে, পেব্যাক না গড় মুনাফার হার না এনপিভি। কোশ্চেনে বলছে জনাব সালামের প্রকল্পটি কি গ্রহণ করা উচিত, উদ্দীপকের আলোকে যুক্তি সহ উদাহরণ দাও। দেখো বলছে প্রকল্পটি কি গ্রহণ করা উচিত, কোন পদ্ধতিতে সেটা এখানে বলে নাই, বরঞ্চ গ নাম্বারে বলছে গড় মুনাফার হার নির্ণয় করো। কিন্তু উদ্দীপকে বলে দিছে জনাব সালাম নিট বর্তমান মূল্য পদ্ধতি ব্যবহার করে প্রকল্পের আয় হার সম্পর্কে নিশ্চিত হতে চান। মানে যেহেতু উদ্দীপকে বলে দিছে জনাব সালাম এনপিভি ব্যবহার করে প্রকল্পের আয় হার সম্পর্কে নিশ্চিত হতে চান, তার মানে এই যে আমাদেরকে উদ্দীপকের আলোকে যুক্তি সহকারে উত্তর দাও, মানে এনপিভি করতে হবে। ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছি। জনাব সালামের প্রকল্পটি কি গ্রহণ করা উচিত, এটা উদ্দীপকে এনপিভি বলে দিচ্ছে, দেখো এনপিভি করে আমরা তারপর সিদ্ধান্ত দিব। কিন্তু